একটু আগে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের পুরো ব্যাগটা ছিঁড়ে পড়ে গেছিল। এই দেখো 500 কিলোমিটার বাইক চালানোর পরে প্রথম এত সুন্দর এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 4টে, মানে ভোর 4টে বাজে। আর এখন আমরা রওনা দিচ্ছি নর্থ বেঙ্গল যাওয়ার উদ্দেশ্যে। এদিকে গাড়িতে ব্যাগ বাঁধা হচ্ছে। আমরা রেডি, এখনই রওনা হব। এখন বাজে 4:05। একটু দেরি হয়ে গেল কারণ বাইরে কুয়াশা, প্রচন্ড কুয়াশা। তো চলো যাওয়া যাক। প্রথমে আমরা ভেবেছিলাম যে রাত 3টের দিকে আমরা রওনা দেব, কিন্তু কুয়াশা আর ঠান্ডার ভয়ে আমরা 1 ঘন্টা মতন দেরি করেই বেরিয়েছি। কিন্তু দেখো, সেই কুয়াশা কিন্তু আমাদের পেছন ছাড়লো না। কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা। আর সব থেকে যেটাই সমস্যা হচ্ছে সেটা কুয়াশা। আমরা প্রথম 1 ঘন্টায় প্রায় 60 কিলোমিটার চলে এসেছিলাম, আর পরের 1 ঘন্টায় আমরা মাত্র 45 কিলোমিটার এসেছি। রাইডিং গিয়ার পরে কেমন কমফোর্টেবল? একটা কমফোর্টেবল তো বটেই, আর একটা সেফটি ফিল। হ্যাঁ, পুরো শুধু শুটা নেই, রাইডিং শু। হ্যাঁ। Few moments later. এখন আমরা রয়েছি ফারাক্কা ব্রিজের ওপর। এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। 4:10 নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আমরা, আর মোটামুটি 8:04-5 নাগাদ আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করলাম। An hour later. একটু আগে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের পুরো ব্যাগটা ছিঁড়ে পড়ে গেছিল। এই দেখো, এই বাঞ্জি দেখো, এইটা দিয়ে বাঁধা ছিল। একদিকে আছে লকটা, আর একদিকে পুরো ছিঁড়ে পড়ে গেছে। হ্যাঁ, এই যে ব্যাগ এখানে ছিঁড়ে গেছে। খুব ভালো যে একটা দাদা দেখে আমাদের জোরে চেঁচালো, আর ইনিও বুঝতে পেরেছিল যে ব্যাগ পড়ে গেছে। আমরা আবার স্পিডে ছিলাম, তো স্পিডে ছিলাম, 80-80 স্পিড ছিল। বাবা আমি কাঁপছি। ঠান্ডা লাগছে, তাই না? ও খুব ঠান্ডা লাগছে। এই জায়গাতে একজন দাদার সাথে পরিচয় হলো। সেই দাদার সাহায্য নিয়ে ভালোভাবে ব্যাগটা বাঁধলাম। তারপরে আবার দুজন চললাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, পাহাড় দেখার উদ্দেশ্যে। রাস্তায় চলতে গেলেই ছোটখাটো সমস্যা আসবেই। সমস্যা আসলে প্যানিক না হয়ে সেই সমস্যার সলিউশন করে এগিয়ে যেতে হবে। কত দূর পৌঁছলাম আমরা? আমরা কিষানগঞ্জ ক্রস করে 10 কিলোমিটার এগিয়েছি, আর দুজনেরই খুব খিদে পেয়ে গেছিল। আমরা সকাল থেকে চা বিস্কিট ছাড়া সেরকম কিছু খাইনি, তাই না রিমি? হ্যাঁ। আর আমরা রাস্তায় দুবার দাঁড়িয়েছিলাম দুটো হোটেলে, সেখানে সব জায়গাতেই কচুরি আর না হলে লুচি বা পরোটা। আর আমরা সকাল সকাল অয়েলি খাবারটা খুব একটু অ্যাভয়েড করি। আর যেহেতু রাতে ঘুম হয়নি কালকে, শরীর খারাপ দেখে করে যাবে। বুঝতে পারছো। আর সকালে যদি লুচি পরোটা খেতাম আবার শরীরটা খারাপ করতো। সেই কারণে আমরা লুচি খাওয়ার থেকে কিছু না খেয়ে থাকতে বেটার মনে করেছি চা বিস্কিট খেয়ে। এখন বাজে 12:20। এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি। এরপরে মাঝে হয়তো পাহাড়ে উঠে কোথাও একটু মোমো টোমো খাবে নিবি, হ্যাঁ সেটা অবশ্যই। আর একটু চাটা খাবো, দেন একবারে বিক। চলো হ্যাঁ। তাহলে আমরা খেয়ে টেয়ে নিই। আর বেশ একটু ভুগেওছি। হ্যাঁ, কারণ আমরা গাড়ির একবার হর্নটা, গাড়ির থেকে ব্যাগটা পড়ে গেল, ব্যাগ পড়ে গেছিল। আর একবার গাড়ির হর্নটা খারাপ হয়ে গেছিলো। তখন আমরা ভিডিও ক্লিপটা নিয়ে নিই। এবার তখন বেজেছিল 9টা। তো রয়্যাল এনফিল্ডে কোনো শোরুম খোলা থাকবে না, আমাকে ওয়েট করতে হবে 2 ঘন্টা। কিন্তু হর্ন ছাড়া বাইক চালানো একটু মুশকিল হচ্ছিল। সেই কারণে রোড সাইড যে কোনো একটা গ্যারেজ থেকেই
একটা আপাতত Normal. একটা হর্ন, নর্মাল হর্ন কিনে লাগিয়েছি, ওটাই কাজ চলছে, অসুবিধা হচ্ছে না। বাড়ি এসে এনফিল্ডের শোরুম থেকে যখন সার্ভিসিং করতে যাবো চেঞ্জ করিয়ে নেবো, হ্যাঁ তাই না? দিস ইজ আওয়ার ভেজ থালি। তাহলে আমরা খেয়ে নিই, দেন আবার বেরোনোর সময় কথা হচ্ছে। আর কতক্ষণ লাগবে বলে মনে হচ্ছে? ম্যাপে দেখাচ্ছে, গুগল বাবা দেখাচ্ছে 3 ঘন্টা। আচ্ছা, নেই মিরিক মিনিট 3 ঘন্টায় লাগবে। তাহলে দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা যেতে পারি। হ্যাঁ, শিলিগুড়ির যানজট এড়ানোর জন্য আমরা প্রথমে বাগডোগরা হয়ে পানিঘাটা হয়ে দুধিয়া ব্রিজ ক্রস করে আমরা মিরিকের উদ্দেশ্যে এগোলাম। পানিঘাটা ঢোকার আগেই আমাদের প্রথম পাহাড়ের দর্শন মিলল। তবে পানিঘাটা থেকে দুধিয়া এই 4-5 কিলোমিটার রাস্তা কিন্তু বেশ খারাপ। পাঁচশো কিলোমিটার বাইক চালানোর পরে প্রথম এত সুন্দর এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। নিচেই খরস্রোতা নদী, আর এই দেখো ছোট ছোট পাহাড় শুরু হয়ে গেছে। এই যে সামনে পাহাড়, আর সাথে এই রিমি আর আমি আর আমাদের বাইক। বলো এই এত কষ্ট করেছে কেমন লাগছে? দারুণ লাগছে। এতক্ষণ যে কষ্ট করলাম এটা হচ্ছে তার ফল। আমরা একটু দারুণ লাগছে। একটু দাঁড়ালাম। এদিকে দেখা নিচে যাওয়ার খুব মন হচ্ছে, কিন্তু আমাদের কাছে নেহাত একটু সময় নেই। আর দেখো নিচে সব পিকনিক করছে সবাই। হ্যাঁ, এটা মনে হয় কোনো পিকনিক স্পট হবে। এই যে মনে সবাই হচ্ছে picnic নিচে গিয়ে জলে একটু পা ডুবিয়ে বসে থাকি। হ্যাঁ, সবাই তাই করছে ওই পাথরের চলো, উপরে। আমরা তো আরো 2-3 দিন আছি, কোনো না কোনো নদীতে এরকম পা ডুবিয়ে আমরাও বসবো। হ্যাঁ, চলো তাহলে বেরোই। হ্যাঁ, চলো যাওয়া যাক। আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ মিরিকে যেতে একটু সময় লাগবে। এখনো প্রায় 30 কিলোমিটার আছে। এখনো 30 কিলোমিটার আছে। এইটা হলো আসল ব্রিজ। এই ব্রিজটাই ভেঙে গেছে, আর এই সাইড দিয়ে একটা বাইপাস হয়েছে। এই সেই ব্রিজ, দুধিয়া ব্রিজ। তো এখনো আন্ডার কনস্ট্রাকশন, খুবই ধুলো। ওই যে ভেঙে গেছে এখানটায়, দেখা যাচ্ছে মাঝখান থেকে। এই যে ব্রিজটা ভেঙে গেছে এখানে। ব্রিজ ক্রস করার পরে শুরু হলো খাড়া চড়াই। আমি সবসময় চেষ্টা করি পাহাড়ে ওঠার প্রথম 4-5 কিলোমিটার একটু সাবধানে চালানো, সব টার্নগুলোতে বাড়তি সাবধানতা অবলম্বন করতে এবং হর্ন দিতে দিতে উপরের দিকে ওঠা এবং নিজেকে এই পাহাড়ের চড়াই রাস্তায় সেটেল হতে কিছুটা সময় দিই। পাহাড়ে বাইক নিয়ে আসার বেস্ট
দিকটা হলো পেছনের সিটে বসে বসে ভিউ এনজয় করতে করতে ওপরের দিকে উঠে যাওয়া। মিরিক পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, আর এই সন্ধ্যায় পাহাড়ের আকাশটা কত সুন্দর লাগে দেখো। যদি সবুজ থাকতো এই চা বাগানগুলো কি অসাধারণ লাগতো। তবে অবশ্যই একবার অক্টোবর নভেম্বরের দিকে আসার ইচ্ছা আছে, তাহলে সবুজ পাবো, তাই না রিমি? আর অবশ্যই ওই বর্ষার সময়টা আসতে হবে, কিন্তু রিস্ক, তবে খুব ভালো সুন্দর লাগবে। আবার বর্ষার সময় দূরের পাহাড়গুলোও ভালো দেখা যাবে না। দেখো ছোট্ট মিরিক জারপাদের ছোট্ট এই পাহাড়ি গ্রামটা কত সুন্দর লাগছে। এখানে অনেকে হোমস্টে আছে, তোমরা চাইলে এই ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামগুলোতেও স্টে করতে পারো। আর এটা হলো চা বাগান, এটা সেই দার্জিলিং টি, তাই তো? এই দিকটা তো অসাধারণ লাগছে। চলো তাহলে উঠি, অলরেডি 4:30 বাজে। রাস্তায় আস্তে আস্তে আরো অসাধারণ ভিউ দেখেছি, সেগুলো ক্যাপচার তো সব করা সম্ভব হয়নি। তা ফেরার দিন করবো। আজকে এনার্জি কম আর সময়ও কম, অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের এখনো কিছুটা পথ বাকি আছে যাওয়ার জন্য, এখনো 10 কিলোমিটার। চলো যাওয়া যাক। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যতগুলো রুট রয়েছে তার মধ্যে সবথেকে সুন্দর রুট হলো এই মিরিক রুট। প্রথমে পাবেন ঘন জঙ্গল, তারপরে থাকবে প্রচুর অসাধারণ সুন্দর চা বাগান এবং তারপরে মন ভরানো সেই পাইন ফরেস্ট। অসাধারণ এই রুট অবশ্যই আপনারা চুজ করতে পারেন মিরিক বা দার্জিলিং আসার জন্য। মিরিকের ভিউ শুরু দেখো কত সুন্দর লাগছে। আর আই লাভ মিরিক এই মিরিক ঢোকার শুরুতেই পড়বে, পারলে তোমরা এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিও। আমরাও দু একটা ফটো তোলার ইচ্ছা আছে। আর দেখো কি সুন্দর লাগছে, তাই না দেবী? দারুণ দারুণ লাগছে। আর আমি শুধু ভাবছি যখন ওই চায়ের কুচি পাতাগুলো যখন হয় তখন এই জায়গাটা আরো কত সুন্দর লাগে। চল একবার নিচে যাই, তিন দিকে যাই। এটা টিংলিং ভিউ পয়েন্ট। আমরা যে এই যে এটা হলো টিংলিং ভিউ পয়েন্ট, আর তার সামনেই হলো লেখা থাকবে আই লাভ মিরিক। এখানে রিমি আগে আগে যাচ্ছে ফটো করানোর জন্যই। দেখো হেলমেটে খোলা হয়ে গেল ওর। ও বাড়ি থেকে আমাকে বলে এসছে, ও আগের বার যখন আমরা লাভাগা ছিলাম আই লাভ লাভার পাশে ওর ভালো ছবি নেই, ওই জন্য ও আগে বলেছে আই লাভ মিরিকের পাশে যেন আমার ছবি থাকে ভালো। না দাঁড়াও, কাছে যেও না, বেশি কাছে যেও না। এই দেখো কি অসাধারণ লাগছে। আমরা ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম নিচেই, ওই যে গাড়িগুলো আসছে ওই দিকে আরো নিচে দাঁড়িয়েছিলাম, মেবি আরো নিচে। যাই হোক সুন্দর লাগছে উপরে, কি দারুণ লাগছে। একবার জুমটা করি একটু, কি সুন্দর লাগছে উপরটা। টিংলিং ভিউ পয়েন্টকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম মিরিক টাউনের দিকে। অলরেডি আমরা মিরিকে পৌঁছে গেছি, আর এখান থেকে আমাদের হোমস্টের দূরত্ব ছিল 7 কিলোমিটার। এটাই হলো মিরিক লেক, আর এই লেকে আমরা তো অবশ্যই আসবো ঘুরতে আগামীকাল। তো চলো এবার হোমস্টের দিকে যাওয়া যাক। আর মিরিক থেকে আমাদের হোমস্টের যাওয়ার যে রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। দুদিকে পাইন গাছ আর ছিল খুব সুন্দর সুন্দর সব চা বাগান। আর এই রাস্তাতেই পড়ে খুবই ফেমাস একটি চা বাগান, সেটা হলো গোপালধারা টি স্টেট। দার্জিলিংয়ের পৃথিবী বিখ্যাত জিনিস হলো চা,
আর এই চা বাগানের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই এই মিরিকে আসতে হবে, কারণ মিরিকেই চা বাগানের সবথেকে বেস্ট ভিউ আপনারা পাবেন। আমরা পৌঁছলাম অবশেষে। প্রপার লেক থেকে বেশ অনেকটাই, প্রায় 10 কিলোমিটার। হ্যাঁ, বাট লোকেশনটা সুন্দর এখনো পর্যন্ত, আর আস্তে আস্তে বেশ সুন্দরও লেগেছে লোকেশনটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো গিয়ে আগে ফ্রেশ হই, তারপরে আবার কথা হবে। তারপরে কথা। হ্যাঁ, তারপরে ডিটেলসে দেখাবো কিরকম হোমস্টে সব কিছু। আমাদের হোমস্টে থেকে বাইরের ভিউটা একবার দেখাচ্ছি, যদিও সন্ধ্যা হয়ে গেছে এতটা ভালো করে দেখাতে পারবো না, সকালে ভালোভাবে দেখাবো। এই দিকটা হলো মিরিক, এই দিকটা মিরিক, এখান থেকে নাকি সকালে মিরিক দেখা যায়। আর সামনে গিয়ে নিচের দিকে নেমে গেলে তাবাগোশি, আর একটা নেপাল। এটা নেপাল, তাই না জিমি? এই তো এটা নেপাল। আর ফ্রেন্ডলি বর্ডার, আমরা চাইলে যেতেও পারি। এখানে একটা নাকি নদী আছে, নদীর ওই পারটা হলো নেপাল, তাই তো? জাস্ট এখানটায় ওই পাহাড়টা, দেখো, ওই ঘরটা, ওটা নেপাল। দারুণ দারুণ ভিউ। এইটা মনে হয় গোপালধারা টি গার্ডেন, এটা গোপালধারা টি গার্ডেন, ওই নিচ দিয়ে এটা গোপালধারা টি গার্ডেন। গোপালধারা টি গার্ডেন, আচ্ছা। একটু তোমাদের দেখাই আমাদের হোমস্টেটা। আমরা এখানে সকালে উঠে চাটা খেতে পারি, বা এটা লবি, বসতে পারি, লবি। আর এই পাশে একটা রুম আছে, আর এই পাশে একটা রুম, এটা হলো আমাদের রুম। আর দেখো রুমটা বেশ ঠিকঠাক, আর গিজারও আছে, অসুবিধা নেই। আর খুব রিজনেবল প্রাইসে আমরা পেয়েছি হোমস্টেটা। আর একটা কথা তোমাদেরকে শেয়ার করি, আমরা এর আগের বার ঘুরেছি, যতবার ঘুরেছি আমাদের প্লেসগুলো কোথায় কখন গেলে, কোন টাইমে গেলে ভালো ঘোরা যাবে, বা কোথায় ভালো হোমস্টে আছে, এগুলো সব কিন্তু আমাদের ছোট কাকুর সাজেশন। আমরা এর আগের বার লাভা ঘুরতে এসেছিলাম, সেই ট্যুর প্ল্যানও আমাদের ছোট কাকু করেছিল। তার আগে আমরা গ্যাংটক গেছিলাম, সেটাও ছোট কাকু প্ল্যান করে দিয়েছিল। এবার আমরা মিরিক আসলাম, এটাও ছোট কাকুর প্ল্যান করা। এবং হোমস্টেগুলো কাকুই সব দেখে দেয়, কখন কোথায় যেতে হবে সব প্ল্যানিং কাকুর। তোমরা যারা পাহাড়ে ঘুরতে আসতে চাও, তোমরা ট্যুর প্ল্যানের জন্য আমাদের ছোট কাকুর সাথে একবার কথা বলো। কাকুর নাম সুদর্শন বিশ্বাস, স্ক্রিনে তোমরা ফোন নাম্বার দেখতে পাচ্ছ, একবার কন্ট্যাক্ট করে নিও। তবে ফোন করলে সন্ধ্যার সময় করো, তাতে কাকুর একটু সুবিধা হবে। 6টা থেকে রাত 10টার মধ্যে কলটা করলে কাকুর কথা বলতে সুবিধা হবে। আর স্পেশালিটি হলো অফবিট প্লেস, অফবিট প্লেস, উত্তরবঙ্গের অফবিট প্লেসগুলো ভালোভাবে অ্যারেঞ্জ করা হয়। ছোট কাকু এত ভালো করে অ্যারেঞ্জ করে, আর এমন কোনো অফবিট জায়গা নেই নর্থ বেঙ্গলের কাকু ঘোরেনি। হ্যাঁ, শুধু নর্থ বেঙ্গল নয়, তোমরা যদি পুরুলিয়া যেতে চাও বা অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য জায়গাগুলো ঘুরতে চাও, তোমরা একবার আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। আমাদের ইভিনিং স্ন্যাক্স, ফ্রাই মোমো আর ফ্রেশ কফি। হওয়ারও সময় পাইনি। হ্যাঁ, চলো। আমি তো জাস্ট লাস্ট 2 ঘন্টা ধরে ভাবছি একটু চা পেলে ভালো হয়, চা পেলে ভালো হয়। রিমিও তাই, হ্যাঁ, শুধু অন্ধকার হয়ে যাচ্ছিল, এবং রাত্রেবেলা পাহাড়ে অন্ধকারে বাইক চালাতে চাইছিলাম না, সে কারণে আর দাঁড়াইনি কোথাও, তাই না রিমি? হ্যাঁ, তো চলো আগে খেয়ে নি। উফ, তুমি খাও না? খুব ডিলিশিয়াস লাগছে। কফিটা খাও, খেয়ে বলো। আগে মোমো খাই। আচ্ছা, মোমো খাবে? আচ্ছা, কেমন খেতে? তবে মোমো হল দেখলেই আমার দুজনের কথা মনে পড়ে যায়, আমার 2 বোনের কথা, সুতৃষ্ণা আর হলো জয়ন্তী। ওরা দুজনেই এত মোমো পছন্দ করে, জয়ন্তী তো মোমো পেলে আর অন্য কিছু খেতেই চাই না, তাই না? দারুণ মোমোটা। এবং ওদের দুজনকে খুবই মিস করছি আমরা, ওরা দুজন থাকলে খুব ভালো হতো। আর ওরা দুটোই ঘুরতে যাওয়ার পাগল, আর পাহাড়ে আসার পাগল, তাই না? আমরা লাস্ট টাইম প্ল্যান হয়েছিল সিটং আসার, কিন্তু আনফর্চুনেটলি আমরা আসতে পারিনি। কফিটা খাও, খেয়ে বলো কেমন খেতে। দারুণ। বাহ। তো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এরপরে আরও অনেক ব্লগ আসবে আমাদের ঘুরতে যাওয়ার রিলেটেড, তো আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন।
ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা। দেখো পেন্টিংটা কত সুন্দর এখানে, তাই না? নারায়ণ। চলো টাটা, সবাই ভালো থেকো।